আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারাবাহিক আলোচনার 19তম পর্বে। আজ আমরা কোম্পানিজ অ্যাক্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করব। মামলাটি হলো আনোয়ার হোসাইন ভার্সেস চট্টগ্রাম ক্লাব লিমিটেড। এই মামলাটি মূলত কোম্পানিজ অ্যাক্ট 1994 এর সেকশন 43 নিয়ে। প্রশ্ন হলো, কোনো সোশ্যাল ক্লাব বা কোম্পানি যদি তার কোনো মেম্বারকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত বা সাসপেন্ড করে, তাহলে কি এই মেম্বার হাইকোর্টে কোম্পানি আইনের অধীনে প্রতিকার চাইতে পারেন, নাকি তাকে সিভিল কোর্টে যেতে হবে? এই বিষয়টির সমাধান দিয়েছেন মহামান্য হাইকোর্ট ডিভিশন। আজকে এই জাজমেন্ট সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের আলোচনাতে আমরা জানব মামলার ঘটনাটি কী ছিল, দুই পক্ষের বিজ্ঞ আইনজীবীরা কী কী আর্গুমেন্ট শো করেছিলেন আদালতে, এবং অনারেবল কোর্ট আবেদনকারীকে কেন 1 লক্ষ টাকা কস্ট বা জরিমানা করেছিলেন। মামলার ফ্যাক্ট যদি আমরা একটু জেনে নিই তাহলে ভালো হয়। চলুন শুরুতে জেনে নিই ঘটনাটা কী ছিল। প্রিয় দর্শক, এটি মামলার আবেদনকারী বা পিটিশনার চট্টগ্রাম ক্লাবের একজন পার্মানেন্ট মেম্বার। তিনি 2018 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম ক্লাবের জেনারেল কমিটি একটি মিটিং করে সিদ্ধান্ত নেয় যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজকের এই পিটিশনারের মেম্বারশিপ এক বছরের জন্য সাসপেন্ড করা হবে। অভিযোগটা কী ছিল তাহলে? অভিযোগ ছিল যে তিনি ক্লাবের একটি ইনকোয়ারি কমিটির সাথে দুর্ব্যবহার করেছিলেন এবং অধ্যত্বপূর্ণ আচরণ করেছিলেন। পিটিশনার দাবি করেন তিনি কোনো অসদাচরণ করেননি এবং ক্লাবের এই সিদ্ধান্ত অবৈধ। তিনি প্রথম ক্লাবের চেয়ারম্যানের কাছে একটি আদেশ বাতিলের আবেদন করেন। তারপর কোনো ফল পাননি। এরপর তিনি স্ট্রেইট ওয়েতে হাইকোর্টে চলে আসেন এবং কোম্পানিজ অ্যাক্টের সেকশন 43 অনুসারে একটি আবেদন করেন। তার মূল দাবি ছিল যে ক্লাবের মেম্বারশিপ রেজিস্টার বা নিবন্ধনের যে খাতা, সেটা সংশোধন বা রেকটিফিকেশন করতে হবে এবং তার সাসপেনশন আদেশ অবৈধ ঘোষণা করা প্রয়োজন। এখন এই মামলাটিতে ইস্যু এবং লগুলো কী ছিল? এখন প্রশ্ন হলো, কোম্পানিজ অ্যাক্টের সেকশন 43 এর অধীনে কি সে আসতে পারে কিনা আদালতে। সেকশন 43-তে বলা আছে যে পাওয়ার অফ কোর্ট টু রেকটিফাই রেজিস্টার, অর্থাৎ যদি কোনো কোম্পানির মেম্বারদের রেজিস্টার বা তালিকায় কারো নাম বিনা কারণে বাদ দেওয়া হয় বা অমিট করা হয়, অথবা কারো নাম ভুলভাবে এন্ট্রি করা হয়, তখন সংক্ষুব্ধ ব্যক্তি মহামান্য হাইকোর্টে রেজিস্টার সংশোধনের আবেদন করতে পারে। এটি আইনে সুস্পষ্ট আছে। আদালতের সামনে মূল আইনি যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে কোনো মেম্বারকে নির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করা হলে তিনি সেকশন 43 অনুযায়ী মহামান্য হাইকোর্টে আসতে পারেন কিনা। সহজ কথায় যদি বলি প্রিয় দর্শক, সাসপেন্ড করা আর নাম বাদ দেওয়া এই দুটো কি আইনি দৃষ্টিতে এক নাকি অভিন্ন? পিটিশনারের পক্ষের যে আর্গুমেন্ট ছিল সেটা ছিল এরকম যে পিটিশনার খুব জোরালোভাবে কিছু যুক্তি আদালতে উপস্থাপন করেন। সেই যুক্তিগুলো এরকম ছিল যে সাসপেনশনের ফলে পিটিশনার ক্লাবের কোনো সুযোগ সুবিধা ব্যবহার করতে পারছেন না, ভোট দিতে পারছেন না। এর মানে হলো কার্যত তার যে মেম্বারশিপ সেটা বাতিল বা সিজ হয়েছে ধরে নেওয়া হয়। আর সেকেন্ড যে আর্গুমেন্ট ছিল সেটা ছিল যে তিনি ব্ল্যাকস ল ডিকশনারি থেকে উদ্ধৃতি দিয়ে যে যুক্তিটা ছিল সেটা উল্লেখ করেন যে সিজ বা বন্ধ হওয়া শব্দের অর্থের মধ্যে কিন্তু সাসপেন্ড অন্তর্ভুক্ত আছে। তাই সাসপেন্ড করা মানেই রেজিস্টার থেকে নাম বাদ পড়ার শামিল। থার্ড যে আর্গুমেন্টটা ছিল ফর দ্য পিটিশনার, যে সেকশন 43-র যে রেকটিফাই বা সংশোধন, এই শব্দটির অর্থ কিন্তু অনেক ব্যাপক। যে কোনো ভুল সংশোধনকেই কিন্তু রেকটিফিকেশন বলা যায়। তাই সাসপেনশন অবৈধ হলে সেটাও কিন্তু সংশোধন করার ক্ষমতা মহামান্য হাইকোর্টের আছে। আরেকটি আর্গুমেন্ট যেটা ছিল সেটা ছিল যে ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায় বিচার যেটাকে আমরা বলি, এটা লঙ্ঘন হয়েছে, কারণ তাকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। আর রেসপন্ডেন্টের পক্ষে যে আর্গুমেন্টগুলো ছিল প্রিয় দর্শক, সেটা অন্যদিকে আমরা জানি যে চট্টগ্রাম ক্লাবের পক্ষে যিনি যুক্তি উপস্থাপন করেছিলেন বিজ্ঞ আইনজীবী, তার যুক্তিগুলো ছিল এরকম যে টেকনিক্যাল এবং আইনের আক্ষরিক অর্থের উপর ভিত্তি করে তিনি বলেন 43 ধারা তখনই প্রযোজ্য হবে যখন মেম্বারশিপ রেজিস্টারে কোনো পরিবর্তন হয়। এখানে পিটিশনারের নাম কিন্তু রেজিস্টার থেকে কেটে দেওয়া বা বাদ দেওয়া হয়নি, তার নাম রেজিস্টারে রয়েছে
এবং শুধু 1 বছরের জন্য তাকে স্থগিত করা হয়েছে তার সুযোগ সুবিধা। তাই 43 দ্বারা এখানে খাটে না বা প্রযোজ্য নয়। আর দ্বিতীয় যে আর্গুমেন্ট ছিল সেটি হচ্ছে আবেদনকারী নিজেই তার আচরণের জন্য ক্ষমা চেয়ে একটি চিঠি দিয়েছিলেন, অর্থাৎ তিনি তার দোষ স্বীকার করেছেন। তাহলে এটি অ্যাডমিটেড যেহেতু হয়ে গিয়েছে, এটা ছিল ওনাদের যুক্তি। আর থার্ড যে আর্গুমেন্ট, যেটা আমরা দেখি মামলা এই জাজমেন্ট স্টাডি করতে গিয়ে, যে ক্লাবের নিজস্ব বিধিমালায় অর্থাৎ আর্টিকেল 41-এ দেখা যাচ্ছে যে এর অধীনেই কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছে। ক্লাবের তো একটা নিজস্ব বিধিমালা রয়েছে, যেমন আর্টিকেল আছে, সেখানে 41 অনুচ্ছেদ অনুসারে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এটি ক্লাবের অভ্যন্তরীণ একটি প্রশাসনিক বিষয়, যেখানে হাইকোর্টের হস্তক্ষেপ করা উচিত নয়, এরকম একটি আর্গুমেন্ট উনি উপস্থাপন করেছেন। আর অনারেবল কোর্ট যে রিজনিং দিয়েছেন এবং জাজমেন্ট দিয়েছেন, সেটি কিন্তু উভয় পক্ষের দীর্ঘ শুনানির পর এই জাজমেন্টটা আসে। রায়ের পর্যবেক্ষণগুলো কিন্তু অত্যন্ত শিক্ষণীয় আমাদের জন্য। আসলে পর্যবেক্ষণে যেটা আমরা দেখি যে শব্দের যে লিটারাল মিনিং, সেই ক্ষেত্রে আইনের ব্যাখ্যায় গোল্ডেন রুল অফ যে ইন্টারপ্রিটেশন, এটা মানতে হবে। অর্থাৎ আইন যেভাবে লেখা হয়েছে তার সরল অর্থ করতে হবে। 43 দ্বারাই কিন্তু স্পষ্ট লেখা আছে ওমিটেড বা বাদ দেওয়ার কথা। ওমিটেড বা বাদ দেওয়ার কথা যদি স্পষ্ট থাকে, তাইলে এটি সরলভাবে আছে। আদালত বলেন যে বাংলা টেক্সটে আছে বাদ দেওয়া হয়, যদি কোনো মেম্বারের নাম রেজিস্টারে না থাকে, কেবল তখনই আদালত 43 দ্বারা নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারেন, কিন্তু সাসপেন্ড মানে নাম বাদ দেওয়া নয়। পরবর্তীতে সেকশন 44-এর সাথে এই যে সাংঘর্ষিক যে বিষয়টা, সেটা হচ্ছে আদালত বলেন যে 43 দ্বারায় যদি কোনো আদেশ দিলে 44 দ্বারা অনুযায়ী সেটা জয়েন্ট স্টক কোম্পানিজ বা আরজেএসসিকে জানাতে হয়। কিন্তু কাউকে 1 বছরের জন্য সাসপেন্ড করলে সেই তথ্য আরজেএসসিতে পাঠানোর কোনো নিয়ম নেই। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সাসপেনশনের ক্ষেত্রে 43 দ্বারা প্রয়োগ করলে 44 দ্বারা অকার্যকর হয়ে যায়, অর্থাৎ এটা রিডান্ডেন্ট হয়ে যায়। থার্ড যে অবজারভেশন দিয়েছেন অনারেবল কোর্ট, আদালত স্পষ্ট করে বলেন যে ক্লাবের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া বা সাসপেন্ড হওয়া, এগুলো সিভিল ডিসপিউট। এর জন্য উপযুক্ত জায়গা হলো সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত, এটা হাইকোর্ট নয়। হাইকোর্ট এসব বিষয়ে তখনই হস্তক্ষেপ করবে যখন মেম্বারের নাম একদম রেজিস্টার থেকে কেটে দেওয়া হবে। ফোর্থ যে অবজারভেশন ছিল কষ্টের বিষয়টি, আদালত এখানে একটু বিরক্তি প্রকাশ করেন, কারণ শুনানির শুরুতেই আদালত আইনজীবীকে পরামর্শ দিয়েছিলেন যে মামলাটি প্রত্যাহার করে এটি সিভিল কোর্টে নিয়ে যেতে, কিন্তু তারা হাইকোর্ট থেকেই পূর্ণাঙ্গ রায় চেয়েছিলেন। আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আদালত আবেদনকারীকে 1 লক্ষ টাকা খরচ বা কস্ট প্রদানের নির্দেশ দেন এবং মামলাটি ডিসমিস করে দেন বা খারিজ করে দেন। আসলে এই মামলা থেকে আমরা কি শিখলাম? এই মামলার আলোচনা থেকে আমরা শিখতে পারলাম যে কোনো কোম্পানি বা ক্লাবের মেম্বারশিপ সাময়িকভাবে যদি স্থগিত বা সাসপেন্ড হয়, তাহলে কোম্পানি আইনের 43 ধারার যে বিধান আছে সেই বিধান অনুযায়ী হাইকোর্টে আসা যাবে না। কারণ সাসপেনশন মানে কিন্তু নাম ওমিটেড বা বাদ পড়া নয়। এই ধরনের প্রতিকারের জন্য আপনাকে সিভিল কোর্টে যেতে হবে যদি যেতে চান, এবং সেখানে ডিক্লারেশন বা ইনজাংশন চাইতে হবে। আর একটি বিষয়, যে আইনের স্পষ্ট বিধানের বাইরে গিয়ে জোর করে হাইকোর্টে কিন্তু মামলা চালালে আদালত বড় অঙ্কের জরিমানা বা কস্ট আরোপ করতে পারে। এটা আইনের বিধান রয়েছে। আশা করি আজকের এই আইনি বিশ্লেষণটি আপনাদের উপকারে আসবে, এবং বিশেষ করে যারা কর্পোরেট প্র্যাকটিস করছেন বা করবেন এবং আইনের ছাত্র এবং বিজ্ঞ বন্ধুগণ, তাদের জন্য প্রত্যেকের জন্যই কিন্তু এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটি একটি ল্যান্ডমার্ক। আর আজকের এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব আরও গুরুত্বপূর্ণ জাজমেন্ট এবং কোম্পানিজ অ্যাক্টের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।